এদেশের গরিবরা গরিব হয়, জুলুম হয়, অত্যাচার হয়, অবিচার হয়, তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না। যারা 5ই আগস্টের পরে লুট করছে, চাঁদাবাজি করছে, এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতা দেখতে চাই না। আজকে সমস্যা আমাদের মধ্যে, সমস্যা সরকারের মধ্যে নয়, সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে। এই জনগণ কাকে নির্বাচন করবে, এই নির্বাচন করলে ভুল করার কারণেই তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা এ, সে কি করবে? কথা বলে হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। ওসি চলে যায়, এসপি পরিবর্তন হয়, ডিসি ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না। এর কারণটা কোথায়? এর কারণ হলো নেতা পরিবর্তন হয়েছে, লেকিন নীতি আদর্শে পরিবর্তন হয়নি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না, ধর্ষণের মাধ্যমে ধর্ষণ মুক্ত দেশ করা যায় না, দুর্নীতিবাদদের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না। যতদিন পর্যন্ত খোদা দিও আল্লাহওয়ালা নেতৃত্বে দেশের নেতৃত্ব না প্রদান করবেন, ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আজকে এটিএম আবুতুরা, এই সিলেটের সাংবাদিক বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন, সেই সাহাবেরা তাকে শহীদ করছে, আমরা তাদের বিচার কামনা করছি। আজকে দেখেছেন গোটা বাংলাদেশ চলতেছে ভারতের নিয়ম অনুযায়ী। আমি গিয়েছিলাম আজকে যেখানে ভোলাগঞ্জ পাত উত্তোলন করা হয়, সেখানে যে অবস্থা, পরিবেশের দোহাই দিয়ে পাত উত্তোলন করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অথচ আমি দেখে আসছি বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না। বাংলাদেশের মানুষ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহকুমা সভাপতি আয়োজিত আজকে এক গণসমাবেশের সম্মানিত সভাপতি সিলেট ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়েরা আমার, আজকে যে ভূখণ্ডের অবস্থান করছে, এই ভূখণ্ডে ইতিমধ্যে 4 মাস স্বাধীন হয়েছে। আপনারা জানেন ব্রিটিশ এদেশ শোষণ করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরাই প্রথম আন্দোলনের সূচনা করেছিল। সেই আন্দোলনের ভিত্তিতে এই ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছিল। আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের আন্দোলন শুরু করেছে আলাদা খণ্ডের জন্য, স্বতন্ত্র দেশের জন্য। মুসলমানদের ইসলামের ভিত্তিতেই 47-এ আবারও আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের নাম পাকিস্তান। মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে, ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল, অন্য কোনো কারণে নয়। কাজে দেশ মুসলমানদের দেশ, অধিকার সভা, সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সভা। রোড করেছে আমি, হাঁটার অধিকার সভা, প্রতিষ্ঠান করেছে আমি, করার অধিকার সভা। যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু করার অধিকার সভা। এই পাকিস্তান করেছিলাম আমরা, এখানে অধিকার সভা। কিন্তু মনে
রাখতে হবে দেশ মুসলমানদের অন্য কামনা, মাথার মধ্যে রাখতে হবে। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না, এদেশের মানুষ স্বাধীন না, পরাধীন। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমরা একত্র করে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম। এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে, গরিব দুঃখী মেহনতি মানুষ, মিসকিন, এতিম, ঋষি, কুলি, চামার, তাঁতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে, তাদের ন্যায্য অধিকার লাভ করবে। শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, অন্ন এবং গৃহের ব্যবস্থা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, মানুষের অধিকার ফিরে পায় নাই, মানুষ মুক্তি পায় নাই, এখনো বৈষম্য চলতেছে। এর জন্য আবারও 2024 5ই আগস্ট এদেশের মানুষ আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, জীবন দিয়েছে, বৈষম্য আন্দোলন করেছে। বৈষম্য থাকবে না, বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সাম্যতা অর্জন করবে, মানবিক মর্যাদা লাভ করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে পুরুষের অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, মুসলমানদের অধিকার থাকবে, হিন্দুদের অধিকার থাকবে, ছাত্রদের অধিকার থাকবে, চাকরিজীবীদের অধিকার থাকবে, যেখানে অধিকার থাকবে শ্রমিকদের, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, বাক শক্তির অধিকার থাকবে, লিখনের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে, থাকবে না বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। আজকে আমরা কি দেখেছি? বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে, মাত্র 20-25 পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতি কন্ট্রোল করে। আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয়, ধনীরা ধনী হয়। আজকে সাধারণরা আঙ্গুল ফলে কলা গাছ হয়। হাজারো নির্দোষ মানুষ, আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ধূপ খেতে মরছে, ফাঁসি রশিদে ঝুলছে, আর হাজারো বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক। এই বাংলাদেশের সম্মান করি নাই। আজকেও এক পূজা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ কাশ্মীরে কারাকুমের সাথে লড়াই করবে। আজকেও খাদ্যের জন্য আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিলে, আজকেও খাদ্যের জন্য আমাদের সন্তানরা আত্মহত্যা করবে। এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই। আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে তাদের হত্যা করা হবে। আজকে বাংলাদেশের মানুষের মা বোনদের চেহারার মধ্যে একে দীক্ষে করে দগ্ধ করা হবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা দেখতে চাই নাই ভারতের হত্যাকে। আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ নয়, স্বাধীন বাংলাদেশ নয়। গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে এই ভারতের আগ্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা গোলামির দিন থেকে চিন্তা করে স্বাধীন হতে চাই, মুক্ত হতে চাই, দেশের ত্যাগে বেরিয়ে যেতে চাই। আমরা যে আন্দোলন করেছিলাম সাম্যতা রক্ষা করার জন্য, বৈষম্য দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আমরা কি দেখলাম? যে 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও তুফাজ্জলকে হত্যা করা হয়েছে, নির্দোষ তুফাজ্জলকে হত্যা করা হয়েছে। আজকে আমার মা বোনকে ধর্ষণ করা হয়েছে। আজকে আমি কি দেখলাম? হাজারো নিরাপদ মানুষকে আবারও কেসে দেওয়া হয়েছে, হাজারো গরু লুট করা হয়েছে, ঘর লুট করা হয়েছে, মানুষের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এর জন্য মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, রক্ত দেয় নাই। আমরা চাই না জুলুম আর দেখতে বাংলাদেশের মধ্যে, বৈষম্য দেখতে চাই না। আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। এই আমরা দেখতে চাই না। আজকে আমার মামা মিসকিনরা, এতিমরা, বিধবারা না খেয়ে থাকবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে। সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আলেমরা। আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী, শিক্ষিত, অনার্স পাস করার জন্য সেই পরিমাণ পড়াশোনা করে, একজন ছাত্রের চাবাস করার জন্য তাকে 1000 গুণ বেশি পড়াশোনা করে। অথচ আজকে আমাদের মাদ্রাসা ছেলেরা কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না? আজকে মাদ্রাসা ছেলেরা কেন চাকরিজীবী হবেন না?
তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন ছিতে পারবে না, এটা বৈষম্য। এতে বড় বৈষম্য কিছু হতে পারে না। আজকে কওমি মাদ্রাসার সাথে বৈষম্য করা হচ্ছে। কওমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারমিডিয়েট অযোগ্য ঘোষণা করা হচ্ছে। আজকে এই মাসালাগুলি কওমি ছাত্র সবচেয়ে বেশি জানে, সেই নিখার কাজী হিসাবেও আজকে কওমি মাদ্রাসার ছেলেরা চাকরি পাচ্ছে না। এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না। আজকে কওমি ছাত্ররা পুলিশে অংশগ্রহণ করতে পারছে না, র্যাবে অংশগ্রহণ করতে পারছে না, আজকে নেভিতে অংশগ্রহণ করতে পারছে না, বিসিএস ক্যাডারে অংশগ্রহণ করতে পারছে না। এটা বৈষম্য। এই বৈষম্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে অর্থনীতির অবস্থাটা কি? ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে। এই বৈষম্য আপনি যাবেন ব্যাংকে 5 লক্ষ টাকা আনার জন্য, ব্যাংক বলবে আপনার কি মর্গেজ দেওয়ার টাকা আছে? আপনার আমার তো মর্গেজ নেই। ব্যাংক তো আপনাকে টাকা দিবে না। যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দিবে। তার মানে ধনীকে ধনী বানাবে। যার 5 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। যে ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ করা হয়, তার ইন্টারেস্ট মাফ করা হয়। তাই ধনীকে বর্তমান অর্থনীতি 5 বার ধনী বানায় আর গরিবের কাছে 5টা লাফি মারে। আগের থেকে বড় লোকে 5 লক্ষ টাকা ছিল, একবার ধনী। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিয়েছে 2 বার ধনী। তার লোন মাফ করা হয়েছে 3 বার ধনী। তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে 4 বার ধনী। আর গরিবের কাছে 5টা লাফি, 2 লাফি। তার ইন্টারেস্ট মাফ করা হয় না 3 লাফি, তার লোন মাফ করা হয় না 4 লাফি। এবং বড়লোকদের যে টাকা মাফ করা হয়েছে, এই টাকাগুলো ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল, কিন্তু বড়লোক যে লোন মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাফি, মোট 5 লাফি। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায়। আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে, সমান রাখে। যেমন জাকাত কালের জন্য গরিবদের জন্য, ওষুধ কালের জন্য গরিবদের জন্য, ফেতরা কালের জন্য গরিবদের জন্য, দান কালের জন্য গরিবদের জন্য, মানব কালের জন্য গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কখন কোনো গরিবরা ইসলামকে ফলো করে না, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইসলামী অর্থনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আগামী 5-10 বছর পরে একজন গরিব সীমার দরিদ্র সীমা নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। আমি চাই ভারতের মধ্যে, ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সে বুমমিন করে, পাহাড়কে ধ্বংস করে সেখান থেকে পাথর উত্তোলন করে। অথচ আমাদের দেশের কিছু ভারতের দালালরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশে হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে। অথচ বিদেশ থেকে, ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি, সেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর, নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে। অথচ আমাদের দেশের খনিজ, আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানো বন্ধ করেছেন, তারা এই দেশের চিন্তা ভাবনা লালন করেন না, তারা ভারতের চিন্তা ভাবনা লালন করেন। তাদের মেজাজ মন এই দেশের মেজাজ মন নয়, তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন। তাই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, অচিরেই আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ করি আজকে ক্ষুধার্ত অবস্থা আছে। আপনি পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুধার কারণে কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে। অথচ পাথর উৎপাদন করতে পারতো, তাহলে তারা আত্মহত্যা করতে হতো না। আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের সেই হয়তো আমাদের দেশে বিদেশে পাচার হতো না। আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায়। এই জন্য সরকারকে বলবো, পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। আজকে বৈষম্যের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, এদের অনুসারে মুসলমান মুক্তি ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল। আপনারা দেখেছেন গতকালকেও যুব আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে, গুলিতে আহত হয়েছিল, গতকালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাজার মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠিত করার জন্য নয়। আজকে শিক্ষার মধ্যে, শিক্ষা সিলেবাস সংস্কারের মধ্যে যে সমস্ত আবু সাইদ সহ যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে,
আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই, ভিন্ন কোনো চিন্তা ধারণ করে এমন কোন ব্যক্তিকে কোন অবস্থাতেই শিক্ষা সিলেবে সংস্কারে নেওয়া যাবে না, দেব না, মানি না, মানব না ইনশাআল্লাহ। আমরা দেশকে ইসলাম সাজাই, ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি। ইসলাম হুকুমত কায়েম করি, তাহলে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করবে, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে, আমাদের মা বোনেরা বড় শিক্ষিত হয়ে যাবে। এবং ইসলাম হুকুমত কায়েম করি, আমাদের সমস্ত গরিব ভাবনা, আমার গরিব মারা দরিদ্র সীমার উপরে চলে যাবে, সেখানে নির্যাতন থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না, যেখানে আমাদের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এজন্য আসন কাঁধে কাঁধ মিলিয়ে 93% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত হবেই হবে, হওয়াই উচিত। এর ব্যতিক্রমে বাংলাদেশের জনগণ সহ্য করবে না, করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আগামী সালে ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাতা দুটিকে শক্তিশালী করবেন, ভোট দিবেন এবং ইসলামী আন্দোলন মুক্ত হবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি।